দর্শক, কোনো জাতিকে বিচার করতে চাইলে তার সবচাইতে বড় যেই ভবন বা তার কত বড় সেই সম্পদশালী সে রাষ্ট্র, তার কত বড় অর্থনীতি সেগুলো কিন্তু দেখার প্রয়োজন হয় না দর্শক। দেখতে হয় সেই জাতি তার শিক্ষককে কতটা সম্মান করে এবং সেই জাতি তার শিক্ষার্থীর ভবিষ্যৎ কতটুকু নিরাপদ রাখে। কারণ আজকের শিক্ষার্থী কিন্তু আগামী দিনের নাগরিক। আর আজকের শিক্ষকই কিন্তু সেই নাগরিকের নির্মাতা। তো দুর্ভাগ্যজনকভাবে দর্শক যে গত কয়েকদিনের এইচএসসির পরীক্ষা নিয়ে যে বিতর্ক আমাদের সামনে কিন্তু একটা আয়নাকে তুলে ধরেছে দর্শক। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ১ম এ বন্যা, জলাবদ্ধতা এবং টানা বৃষ্টির মধ্যেও পরীক্ষা নেওয়া হলো। ছেলেমেয়েরা ভিজে নৌকায় চেপে কেউ পরীক্ষা দিতে গেছে। বহু শিক্ষার্থী অভিযোগ করল যে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। আ এরপর পদার্থবিজ্ঞান ১ম পত্রের সৃজনশীল অংশে একাধিক ভুল ধরা পড়ল দর্শক। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অডিও ছড়িয়ে পড়ল যেখানে শিক্ষামন্ত্রীকে পরীক্ষার্থীদেরকে একটা খুব অশোভন একটা নামে উনি ডাকলেন। উনি বললেন যে এরা হচ্ছে ফার্মের মুরগি। তো ঢাকা, চট্টগ্রাম সহ আমরা দেখলাম অন্তত ১৩ টা জেলায় শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা, ভুল প্রশ্নের প্রতিকার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামল। ১৩ই জুলাই মধ্যরাতে ফেসবুকে আমরা দেখলাম ব্রয়লার চিকেন পার্টি নামে একটা পেজ খোলা হলো। সেই পেজটি থেকে পরদিন শিক্ষার্থীদের আন্দোলনের ছবি, ভিডিও এবং নিয়মিত খবর প্রকাশ করা শুরু হতে লাগলো। এবং পেজটির পরিচিতিতে লেখা হলো, "আমরা অপমানিত হইনি, জাগ্রত হয়েছি।" এবং আন্দোলনের মিছিলেও আমরা দেখলাম, "তুমি কে, আমি কে, ফার্মের মুরগি" এই জাতীয় কিছু স্লোগান কিন্তু ছড়িয়ে পড়ল। এরপর সরকার কি করল? পরিস্থিতি সামাল দিতে পূর্ণ নম্বর দেওয়া হবে বলল, পূর্ণ পরীক্ষার আশ্বাস দিল। আ কিন্তু কিছুতেই আন্দোলন কিন্তু থামল না। ১৪ই জুলাই জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন। কিন্তু তারপরেও হলো না। এখন এখন তাকেও সবাই সম্মান করে একটা বিশেষ নামে ডাকছে। তাকে মুরগি মিলন বলে ডাকছে। আমি ঠিক জানি না। এটা সম্ভবত উনি মুরগি বলেছেন বলেই সেই থেকে উনার নাম মুরগি মিলন হয়েছে। যাই হোক। ১৬ই জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললেন? তিনি বললেন, "শিক্ষার্থীদের আন্দোলনকে সামনে রেখে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।" তার দাবি, ওই মহল নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদেরকে সামনে রেখে আন্দোলন পরিচালনা করছে। দর্শক, আ এই যখন the table is turned তখন আর এই যে শিক্ষার্থীরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে এই যে এই সমস্ত আ meticulous ডিজাইন করে যখন এদেরকে প্রতারিত করে এই স্টুডেন্টদেরকে রাস্তায় নামানো হলো, তখন তারা হয়ে গিয়েছিল হিরো। আর যখন এই তাদের নিজেদের মানে বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, তখন তারা বলছে কি এই ছাত্ররা ফার্মের মুরগি, এই ছাত্ররা হচ্ছে গিয়ে কি আ একটা ষড়যন্ত্রকারী এবং ষড়যন্ত্রের ফলাফল এগুলো। তাই না? মানে দেখুন অবস্থা। আচ্ছা, তো শিক্ষা বোর্ডের নিজের ভাষ্য অনুযায়ী মানে এই ভুলটা কেমন করে হলো? তো শিক্ষা বোর্ড বলছে একটা প্রশ্নপত্র ৪ জন শিক্ষক তৈরি করেন। আরো ৪ জন শিক্ষক তা সংশোধন এবং পরিমার্জন করেন। এরপর আন্তঃবোর্ড পর্যায়ে সেটা মানে সেট নির্বাচন, ছাপাখানার নিরাপত্তা এবং একাধিক প্রশাসনিক ধাপ অতিক্রম করে কিন্তু দর্শক সেটা পরীক্ষার্থীর হাতে পৌঁছায়। তাহলে দর্শক, প্রশ্ন হলো এতগুলো স্তর পার হওয়ার পরেও ভুল রয়ে গেল কিভাবে? তো এটা তো কেবল একজন প্রশ্নকর্তার ভুল নয় দর্শক। এটা হচ্ছে পুরো মান নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষার যে পুরো মান নিয়ন্ত্রণ সেই ব্যবস্থার ব্যর্থতার কিন্তু প্রশ্ন। তো এই ব্যর্থতার পেছনে কি আরো বড় কোনো গল্প আছে দর্শক? তো শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন বলেন যে বর্তমান সরকার মানে তার সরকার মাত্র ৪ মাস আগে দায়িত্ব নিয়েছে এবং অথচ এইচএসসির প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়া প্রায় নাকি ২ বছর আগে শুরু হয়েছিল।
তো তাই এই প্রশ্নপত্র প্রস্তুত এবং মডারেশন করেছেন বিগত সরকার মানে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররা। অর্থাৎ তিনি পুরো দোষটি চাপিয়ে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার মানে ইউনূস সরকারের উপর। এখন দর্শক আমার মনে হচ্ছে যে উনি খুব চেষ্টা করছিলেন, ভাবছিলেন যে কোনোভাবে এটা আওয়ামী লীগের ঘাড়ে চাপানো যায় কিনা। আ খুবই চেষ্টা করেছেন। তো কিভাবে চাপানো যায় এটা কোনোভাবেই তো সম্ভব না। তারপরেও উনি চেষ্টা করে যাচ্ছেন। আমার মনে হয় এই নিয়ে উনি এখনো ভাবেই তো। উনি ভাবছেন যে কিভাবে এটা আওয়ামী লীগের ঘাড়ে চাপানো যায়। মানে হয়তো তারেক জিয়ার সাথে পরামর্শ করছেন। আ বা যে স্বাস্থ্যমন্ত্রীর মতো মানুষজনের সাথে পরামর্শ করছেন যে কেমন করে এটাকে আ আওয়ামী লীগের ঘাড়ে আসলে চাপানো যায়। তো আ ইউনূস সাহেবের সময় তাহলে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে। এখন দর্শক ইউনূস সাহেব কিন্তু একটা বিচিত্র কারণে, কোন একটি বিচিত্র কারণে এই দেশের শিশুদের এবং এই দেশের ছাত্রদেরকে প্রচন্ড ঘৃণা করতেন বলে আমার মনে হয়। মানে উনি টিকা না দিয়ে মানে জাস্ট বিদ্বেষের বশবর্তী হয়ে টিকা না দিয়ে উনি এদেশের কয়েক হাজার বাচ্চাকে কিন্তু মেরে ফেলেছেন দর্শক। তেমনি মানে নিজের স্বার্থে কিন্তু এই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে উনি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছেন। শুধু দ্য ডেইলি স্টারের সংকলিত তথ্য অনুযায়ী জুলাই-আগস্টের পরিবর্তনের পর অন্তত ১৫০ জন শিক্ষককে দর্শক পদত্যাগে বাধ্য করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি অনুযায়ী প্রকৃত সংখ্যা আসলে ২০০০ এরও বেশি এবং তাদের মধ্যে প্রায় ৮০০ জন আদালতের মাধ্যমে চাকরি ফিরে পাওয়ার এখনো চেষ্টা করে যাচ্ছেন। এখন দর্শক এই সংখ্যাটা তো সরকারি হিসাব এবং বেসরকারি হিসাব মতে তো এই কয়েক হাজার শিক্ষককে অপমান করে, অপদস্থ করে আ আ মেরে ধরে কিন্তু আ আ পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা অন্তত আরো ১৩ জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইজিসি চেয়ারম্যান এবং বহু কলেজের অধ্যক্ষ, প্রশাসকের কথা শুনেছি যারা দায়িত্ব ছাড়েন বা ছাড়তে বাধ্য হন। শুধু তাই নয় দর্শক, বিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গে আ আ বিশিষ্ট বিখ্যাত সব শিক্ষকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যেমন হাফিজুর রহমান কার্জন স্যার, কলিমুল্লাহ স্যার। আ এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? এদের এদের অনেকেই এখন কেউ জামিন পেয়েছেন, কেউ কিন্তু এখনো জামিন পাননি। আ কোন বিনা বিচারে তারা ঢুকছেন জেলে। কেন? কারণ এদের কেউ যেমন কার্জন স্যার হাফিজুর রহমান কার্জন উনি কি করেছেন? উনি জাস্ট সংবিধানকে সমুন্নত রাখার কথা বলছেন। মানুষটি হাতে হাত করা, এক হাতে হাত করা, এক হাতে সংবিধান। সেইটি নিয়ে উনাকে কারাগারে যেতে হয়েছিল। আর এই যে কলিমুল্লাহ স্যার উনার অপরাধ কি? উনি ইউনূস সরকারের সমালোচনা করেছিলেন। এটাই ছিল তাদের অপরাধ। তো কিন্তু সেই প্রবণতা কিন্তু দর্শক যেটা শুরু হয়েছিল ইউনূসের সময় যে মববাজি, শিক্ষকদের বিরুদ্ধেও যে মববাজি সেটা কিন্তু এখনো থামেনি। এই যে মাত্র ২ দিন আগে দর্শক ১৬ই জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলামকে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মববাজির মুখে বিভাগীয় কার্যালয় ছেড়ে ক্যাম্পাস ত্যাগ করতে হয়। তিনি নাকি ফ্যাসিবাদের দোসর এই ট্যাগ দিয়ে। তো এগুলো অবশ্যই একটা প্রশ্ন তোলে দর্শক। ২ বছর ধরে যখন একটা শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞ যে জনবল, নেতৃত্ব, পেশাগত স্বাধীনতা এগুলোকে ধরে ধ্বংস করা হয়, তখন সেখানে এরকমই তো হাস্যকর প্রশ্নপত্র তৈরি হওয়ার কথা, তাই না দর্শক? তো বাংলাদেশের শিক্ষকরা দর্শক কখনো তো শুধু একজন সরকারি কর্মচারী ছিলেন না। শিক্ষকরা ছিলেন গুরু, মানুষ গড়ার কারিগর, ২য় অভিভাবক। ছোটবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি, মাতা-পিতার পরেই হচ্ছে শিক্ষকের স্থান। সন্তানকে বিদ্যা অর্জনের জন্য গুরুজনের হাতে তুলে দেওয়া তো আমাদের শতাব্দীর পর শতাব্দী ধরে একটা চলে আসা একটা সংস্কৃতি দর্শক। দর্শক ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী যখন একটা জাতিকে আমাদের এই জাতিটিকে ধ্বংস করতে চেয়েছিল, তখন তারা কিন্তু শুধু মানুষ হত্যা করেনি, তারা পরিকল্পিতভাবে দর্শক শিক্ষক এবং বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। কারণ তারা জানতো একটি জাতির মেরুদণ্ডই হলো তার শিক্ষক। আজ স্বাধীন বাংলাদেশের মাটিতে যদি সেই শিক্ষকই নিজের শিক্ষার্থীর সামনে তার দ্বারাই অপমানিত হন, মারধরের শিকার হন, ঘেরাও হন, পদত্যাগে বাধ্য হন কিংবা ভয় নিয়ে ক্যাম্পাস ছাড়েন, তাহলে সেটা শুধু কিন্তু একটা শিক্ষকের অপমান নয় দর্শক, এটি আমাদের সভ্যতারও কিন্তু দর্শক পরাজয়।
আর দর্শক বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা আমাদের ছাত্র সমাজ তো কখনো শুধু একটা সামাজিক গোষ্ঠী ছিল না। তারা ছিল জাতির বিবেক, শিক্ষকদের মতোই। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। ব্যক্তিগত স্বার্থের জন্য নয় দর্শক, বৃহত্তর জনগণের অধিকার, ন্যায় বিচার এবং দেশের ভবিষ্যতের জন্য, দেশের আপামর মানুষের জন্য, দরিদ্র সাধারণ মানুষের জন্য। তাই বাংলাদেশের মানুষ ছাত্র সমাজকে শুধু প্রতিবাদকারী হিসাবেই নয়, নৈতিক সাহস, যুক্তি এবং বিবেকের প্রতীক হিসেবেই কিন্তু সবসময় দেখেছে দর্শক। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে শিক্ষার্থীদের রাজপথে নামতে হচ্ছে একটা এইচএসসি প্রশ্নপত্রের ভুলের জন্য। কখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের জন্য, কখনো কোনো শিক্ষককে অপসারণের দাবিতে, আবার কোথাও শিক্ষকদেরকে ঘেরাও, অপমান বা পদত্যাগে বাধ্য করার জন্য। মানে আজকাল কিছু ছাত্রের ব্যবহারের সাথে মবের যেন আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না। এগুলো এমন বিষয় দর্শক যেগুলোর সমাধান একটা সুস্থ রাষ্ট্রে, একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে প্রাতিষ্ঠানিকভাবে হওয়ার কথা। শিক্ষা বোর্ডের ভুল শিক্ষা বোর্ড ঠিক করবে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তদন্ত হবে। কোন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার স্বাধীন এবং ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। এগুলো রাজপথের তো বিষয় নয় দর্শক, এগুলো তো প্রতিষ্ঠানের দায়িত্ব। এখন আমাদের সবচেয়ে বড় উদ্বেগটা কিন্তু দর্শক এখানেই। বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে বড় শক্তি ছিল তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো। তারা নিজেরাও ন্যায় বিচারের নৈতিক মানদণ্ড রক্ষা করত। তারা ছিল প্রতিবাদের ভাষা কিন্তু প্রতিহিংসার নয় দর্শক। তারা ছিল পরিবর্তনের শক্তি কিন্তু জনতার মানে একটা মববাজির বিচারের নয়। তারা ছিল বিবেকের কণ্ঠস্বর, তারা মবের কণ্ঠস্বর তো কখনো ছিল না দর্শক। এখন এই যে পরিবর্তনটা ঘটে গেছে, এটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দর্শক। আমাদের সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে। কারণ একটা ভুল প্রশ্নপত্র আগামী বছর সংশোধন করা যায়। একজন শিক্ষা কর্মকর্তা বদলানো যায়, এমনকি একটা সরকারও কিন্তু বদলানো যায় দর্শক। কিন্তু যদি একটা প্রজন্ম ধীরে বিশ্বাস হারিয়ে ফেলে আইনের প্রতি, রাষ্ট্রের প্রতি, তাদের নিজেদের ভবিষ্যতের প্রতি, তাহলে সেই ক্ষতি কিন্তু পূরণ করতে দশকের পর দশক লেগে যেতে পারে। এখন দর্শক এই যে ২৩ মাস পার হলো ৫ই অগস্টের পর ২৪ এর। তো কি দেখছি আমরা? যে নামেই আমরা ডাকি একে আইদার জুলাই আন্দোলন বলি বা জুলাই ষড়যন্ত্র বলি, আমি তো বলি জুলাই ষড়যন্ত্র। ইতিহাস শেষ পর্যন্ত তার বিচার করবে তার ফলাফল দিয়ে যে এটা কি অ্যাচিভ করেছে বাংলাদেশের জন্য সেইটি দিয়ে কিন্তু এটির বিচার হবে। আ কোটা সংস্কার আন্দোলন যেটাকে ক্ষুব্ধ করে এই পুরো জুলাই তথাকথিত জুলাই আন্দোলন বা ষড়যন্ত্র, এটাকে এটা যে আসলে একটা পূর্ব পরিকল্পিত একটা নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে একটা দেশীয় আন্তর্জাতিক সেটা তো এখন দিবালোকের মতো আমাদের কাছে স্পষ্ট, তাই না দর্শক? তো এই ২৩ মাস পরে আমরা কি দেখছি? হাজারো শিক্ষার্থী রাজপথে, প্রশ্নপত্রে ভুল, শিক্ষা বোর্ড অবরুদ্ধ, শিক্ষক পদত্যাগে বাধ্য, বিশ্ববিদ্যালয়ের ডিন ইভেন শিক্ষার্থীদের চাপের মুখে ক্যাম্পাস ছাড়ছেন। অভিজ্ঞ শিক্ষকদের শত শুধু নয় দর্শক, হাজার শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে হারিয়ে গেছেন। কত বড় ক্ষতি হয়েছে আমাদের চিন্তা করুন। একটি জাতি তার ভবিষ্যৎ নির্মাণ করে শ্রেণীকক্ষে দর্শক, রাজপথে নয়। আর যেদিন একটি সমাজের শিক্ষক ভয় নিয়ে পড়াতে দাঁড়ান তার ছাত্রের সামনে, আর শিক্ষার্থী বিশ্বাস করে যে ন্যায় বিচার পেতে হলে তাকে রাস্তায় নামতে হবে, সেদিন হার শুধু একটি পরীক্ষা, একটি বিশ্ববিদ্যালয় বা একটি সরকারের নয়, সেদিন হারতে শুরু করে দর্শক পুরো জাতি। গণভবন থেকে ক্ষেতের মূলো, শাক, শাড়ি এমনকি কমোড পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে একদিন যারা উল্লাসে শামিল হয়েছিল, বাপ, মা, নারী, পুরুষ তাদেরকে একবারও মনে হয়নি তখন দর্শক এই দৃশ্য আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছে? পরের প্রায় ২৩ মাস যখন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সামান্য উস্কানিতেই শিক্ষা প্রতিষ্ঠান, শপিং সেন্টার ভাঙচুর করতে শুরু করলো, মালামাল লুটছুট শুরু করলো, সচিবালয় ঘেরাও করলো, এমনকি সিলিং ফ্যান পর্যন্ত খুলে নিয়ে গেল। তখন আর অবাক হওয়ার কি ছিল দর্শক? একটা সমাজ যখন অন্যায়ের দৃশ্যকে উদযাপন করে, একটা অন্যায়কে উদযাপন করে, তখন সেই অন্যায় একসময় নতুন প্রজন্মের কাছে স্বাভাবিক হয়ে ওঠে। যখন একটা নগ্নভাবে একটা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, লুটতরাজ এগুলোকে দায়ে মুক্তি দেওয়া হয়, তখন এবং তাদেরকে শুধু তাই নয় তাদেরকে হিরো বানানোর চেষ্টা করা হয় তথাকথিত সেইসব জুলাই সন্ত্রাসীদেরকে, তখন দর্শক সেটাই হয়ে ওঠে নরম। আর
যারা "আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার" স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিল, তাদের একাংশের হাতেই পরে যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা উঠেছে, সেটা আর অস্বাভাবিক কি দর্শক? ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো ঘৃণার বীজ থেকে কখনো শ্রদ্ধার বীজ জন্মায় না দর্শক। আজ পৃথিবীর বহু দেশ বাংলাদেশী শিক্ষার্থীদের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি দর্শক সতর্ক। এটা আপনারা সবাই জানেন। আপনাদেরকে আমরা টাইম টু টাইম এটা জানিয়েছি। আমাদের প্রোগ্রামের মাধ্যমে জানিয়েছি। যুক্তরাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই বাংলাদেশ থেকে নতুন শিক্ষার্থী গ্রহণ কিন্তু স্থগিত করেছে দর্শক। তারা বলেছে তারা বাংলাদেশ থেকে কোন শিক্ষার্থী নেবে না। আমার আশঙ্কা দর্শক এই অনাস্থা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। আজকেই দেখলাম দর্শক পত্রিকায় যে ট্রাম্প ঘোষণা করেছেন যে আগামীতে আমেরিকায় ছাত্র ভিসা তিনি অনেক বেশি কঠিন করে তুলবেন। সেখানে বাংলাদেশীদের ছাত্রদের যাওয়া যে প্রায় অসম্ভব হয়ে পড়বে দর্শক সেটা তো প্রায় বোঝাই যায়। কারণ গণভবন আক্রমণের পর এবং এক বৃদ্ধা এবং বাংলাদেশের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রদ্ধেয় নারীর অন্তর্বাস হাতে নিয়ে মিছিল করা সেই ছবিগুলোর কথা আপনাদের মনে আছে? সেগুলো দেখে আমার পশ্চিমা সহকর্মীরা যারা ছিল দর্শক, এই বাংলাদেশে কিছু অত্যন্ত বেকুব ধরনের আ মানুষজন মনে করেছিল যে সেটা দেখে বুঝি সবাই বাহবা দেবে। নো! সেই দৃশ্য দেখে আমি পশ্চিমা দেশে যতজন আমার কলিগ এই ছবি দেখেছে তারা শিউরে উঠেছে যে এসব কি হচ্ছে? এসব কোন সভ্য দেশে কোন ছাত্ররা করতে পারে এই কাজ? তারা শুধু তখন কিন্তু একটা ছবি দেখেনি, কিছু ছবি দেখেনি দর্শক। তারা একটা সমাজের আত্মপ্রতিকৃতি দেখেছে। তাদের ধারণা হয়েছে যেই দেশের যুব সমাজ এইরকম, সেই দেশটা না জানি কিরকম। পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু শুধু মেধা নয়, চরিত্র, সহনশীলতা এবং আইনের শাসনের প্রতিও কিন্তু দর্শক আস্থা খোঁজে। কারণ বিশ্ববিদ্যালয় তাদের কাছে কেবল জ্ঞান চর্চার স্থান নয়, সভ্যতারও আশ্রয়স্থল দর্শক। দর্শক, আমি সবচেয়ে বেশি কষ্ট পাই কোন জায়গাটিতে জানেন? যেই হাত একদিন ব্ল্যাকবোর্ডে অক্ষর লিখতে শিখেছিল, সেই হাতই আজকে শিক্ষকদের দিকে উঠছে। যেই শিক্ষকদেরকে আমরা ছোটবেলা থেকে পিতৃসম, মাতৃসম বলে সম্মান করতে শিখেছি, আজ সেই শিক্ষক অপমানিত হচ্ছেন, ঘেরাও হচ্ছেন, পদত্যাগে বাধ্য হচ্ছেন এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের মদদে, রাষ্ট্রের মদদে। অপার বেদনা নিয়ে আমি দেখি দর্শক যে আমাদের সমাজ ধীরে, ধীরে এমন একটি সমাজে এমন একটা বিষবৃক্ষ বেড়ে উঠেছে যার শিকড় মেধাশূন্যতা নয়, মূল্যবোধের অবক্ষয়ে। এই গাছের ফল ঘৃণা, অবিশ্বাস, নৈরাজ্য এবং সহিংসতা ছাড়া আর কিচ্ছু নয় দর্শক। আর তার সবচেয়ে বড় শিকার হচ্ছে কারা? আমাদেরই সন্তানরা। প্রিয় দর্শক, যারা আপনাদের সন্তানদেরকে রাজপথে নামিয়েছিল, তাদের অনেকে আজকে প্রতিষ্ঠিত ক্ষমতার চেয়ারে বসে আছে। কিন্তু প্রশ্ন করুন, আপনাদের সন্তানেরা কি পেল? কখনো কি আপনার সন্তানদেরকে জিজ্ঞাসা করেছেন সে কি হারিয়েছে? একসময় এই দেশের সবচেয়ে বড় পরিচয় ছিল আমাদের ছাত্র সমাজ, আমরা তাদের নিয়ে গর্ব করতাম। আমাদের সাধারণ মানুষ ছাত্রদের দিকে তাকাতো ভরসা নিয়ে, স্নেহ নিয়ে, গর্ব নিয়ে। তারা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, যুক্তির প্রতীক, জাতির বিবেকের প্রতীক। আজকে সেই ছাত্র সমাজের একটা অংশকে মানুষ চাঁদাবাজি, মব, সহিংসতা ও শিক্ষকদেরকে অপমানের ঘটনার সঙ্গে যুক্ত করে দেখতে শুরু করেছে। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে দর্শক? একেবারে ধরে, ধরে পরিকল্পিতভাবে আমাদের সন্তানদের ব্যবহার করা হয়েছে। আজ তো শেখ হাসিনা ক্ষমতায় নেই দর্শক। আজ আপনার সন্তানদের ভবিষ্যতের এই অনিশ্চয়তার দায় কার দর্শক? বলুন। আর আজকে আপনাদের প্রতিবাদ কোথায়? আজ কি লড়াইয়ের সময় আবার আসেনি? কারণ যদি আমরা এখনই আমাদের সন্তানদেরকে ফিরিয়ে না আনি, তাদের একটা মিনিমাম সুস্থ পরীক্ষা, একটা পরীক্ষার আয়োজন সুষ্ঠুভাবে আমরা যদি তাদেরকে এইটুকু দিতে ব্যর্থ হই, তাহলে ইতিহাস হয়তো আমাদেরকে ক্ষমা করবে, কিন্তু আমাদের সন্তানরা কি আমাদেরকে ক্ষমা করবে দর্শক? পুরনো রাস্তায় পড়ে থাকা মাথা থ্যাতলানো লাশের মিছিলগুলো দর্শক বড় হচ্ছে আপনারা টের পাচ্ছেন। এই লাশটিকে কি চিনতে পারেন দর্শক? এই লাশের নাম বাংলাদেশ। এরপরও কি আমরা চুপ করে থাকব? এদের হাতে এই অযোগ্য, অথর্ব, রাষ্ট্রবিরোধী এদের হাতে আমরা দেশটাকে ছেড়ে দেব?
ইতিহাস সাক্ষী দর্শক এই জাতিকে বহুবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছে, স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছে, গণতন্ত্র কেড়ে নিতে চেয়েছে। বারবার আমাদের উপর নেমে এসেছে ঝড়, বন্যা, দুর্ভিক্ষ, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা। কিন্তু প্রতিবারই এই জাতি দর্শক আবার উঠে দাঁড়িয়েছে। আজও আমাদের সামনে কিন্তু সেই পরীক্ষাটাই। একটি জাতিকে ধ্বংস করতে সবসময় যুদ্ধ লাগে না দর্শক। তার শিক্ষককে অপমান করলেই চলে, তার শিক্ষার্থীদেরকে বিপথে চালিত করলেই চলে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিলেই চলে। একটি প্রজন্মকে যদি আইনের শাসনের বদলে মবের শক্তিতে বিশ্বাস করতে শিখানো যায়, তাহলে ভবিষ্যৎকে ধ্বংস করতে আর বেশি কিছু লাগে না দর্শক। কিন্তু আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ তার চেয়েও বড়। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ একদিন আবার শিক্ষকের মর্যাদা ফিরিয়ে আনবে। ছাত্র সমাজকে আবার ন্যায়, যুক্তি, মানবিকতা এবং নেতৃত্বের প্রতীকে পরিণত করবে। কারণ বাংলাদেশের ছাত্র সমাজের প্রকৃত পরিচয় তারা মব নয়, তাদের প্রকৃত পরিচয় ৫২, ৬৯, ৭১ দর্শক। যেই জাতি ভাষার জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সেই জাতি নৈরাজ্যের কাছে পরাজিত হতে পারে না দর্শক। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাই আজকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনা। তাদের শেখানো যে শক্তির চেয়ে ন্যায় বড়, প্রতিশোধের চেয়ে বিচার বড়, আর মবের চেয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠান বড়। এই লড়াই কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো সরকারের জন্য নয়। এই লড়াই বাংলাদেশের আত্মার জন্য দর্শক। আমরা বড় দুর্ভাগা জাতি। আবার একই সাথে আমরা একটা সৌভাগ্যবান জাতি দর্শক। কেন বলছি এ কথা? বলছি কারণ ঈশ্বর আমাদের সময়ে, সময়ে জল ঝড় দেন, বন্যা দেন, প্লাবন দেন, আইয়ুব দেন, ইয়াহিয়া দেন, ইউনুস দেন। একটু বলদ টাইপের কিছু সুশীল দেন, আত্মঘাতী প্রবণতা দেন, বেইমান রাষ্ট্রবিরোধী জামাত দেন, অথর্ব যুবরাজ তারেক রহমান দেন। কিন্তু সেইটাকে ব্যালেন্স করতে বঙ্গবন্ধুর মতো মহান নেতাও দেন। আর আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য তাঁর কন্যা শেখ হাসিনা এখনো বেঁচে আছেন এবং তিনি ফিরছেন দর্শক। বাংলাদেশের আত্মাকে আমরা হারাতে দেব না। বাংলাদেশের আত্মাকে তিনি ফিরিয়ে আনবেনই। জয় বাংলা।